ব্যস্ত সবাই, ছুটছে সবাই, পাঁচমিশালি রাস্তাঘাট, বৃষ্টি হলেই থমকে দাঁড়ায় কর্নওয়ালিস গড়িয়াহাট। আসলে কলকাতার দুটো মুখ, কলকাতার প্রেম, কলকাতার ভালোবাসা, কলকাতার কেনাকাটা এবং কলকাতার পুজো দেখা, তা মূলত আবর্তিত হয় উত্তরে হাতিবাগান আর দক্ষিণে গড়িয়াহাটকে ঘিরেই। আর আমরা এসে পৌঁছেছি আজ এই দক্ষিণের পুজো পরিক্রমায়, আর এই মুহূর্তে আমাদের গন্তব্য গড়িয়াহাট অঞ্চল। আর এই গড়িয়াহাট অঞ্চলে আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের ঢল নেমেছে, অগণিত মানুষ বেরিয়ে পড়েছেন পুজো দেখতে। কিন্তু কোনো কিছুতেই, বৃষ্টি হোক বাদল হোক, কোনো কিছুতেই অদম্য কলকাতার এই স্পিরিটকে কিন্তু আটকে রাখা যায় না, ঠিক যেভাবে আটকে রাখা যায় না গড়িয়াহাটকে। আর অগণিত মানুষ এসে পৌঁছেছেন, আমরাও তার শরিক হচ্ছি এবং অবশ্যই আমাদের সাথে শরিক হবেন আপনারা। গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিনের এবছরের থিম, যে মণ্ডপ আপনারা দেখবেন বা দেখছেন, সেটা কিন্তু দক্ষিণ ভারতের যে মন্দির শৈলী, দক্ষিণ ভারতের যে নির্মাণ শৈলী রয়েছে মন্দিরগুলোর, সেই আদলে তৈরি। এবং তার সঙ্গে সবথেকে যেটা দর্শনীয় সেটা হচ্ছে যে মন্দিরের ভেতরে যে ঝাড় লণ্ঠন রয়েছে, অপূর্ব সুন্দর একটা ঝাড় লণ্ঠন, আর তার সঙ্গে অভূতপূর্ব অসাধারণ যে দেবী মূর্তি, দেবী প্রতিমা, এই সবগুলো কিন্তু বেশ চোখে পড়ার মতো। অতএব আপনারা এক ঝলক ঘুরে দেখতেই পারেন একডালিয়া এভারগ্রিনের এই পুজো। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় পুজো মণ্ডপ, আপনারা সকলেই জানেন, সিংহী পার্ক। সেই সিংহী পার্কে এবছরের থিম নবচেতনায় অকাল বোধন। আসলে পৌরাণিক যে অকাল বোধন, আমরা জানি যে যেখানে রাবণ, যার অনেক গুণ ছিল, তার 10খানা মাথা ছিল, কিন্তু একই সাথে রাবণ তার অহংকার, তার দোষ, সে গুণের থেকে বেশি ভারী হয়ে উঠল, বড় হয়ে উঠল। রাবণের বিনাশ হলো। রাবণের বিনাশ অর্থাৎ অশুভের বিনাশ। এই অশুভরা এখনও ছড়িয়ে রয়েছে মানুষরূপী রাবণদের মধ্যে। এহেন কনসেপ্ট উঠে এসেছে নবচেতনায় অকাল বোধন শীর্ষক এই যে থিম, সেখানে। আমাদের সঙ্গে রয়েছেন সিংহী পার্কের সাধারণ সম্পাদক শ্রী অভিজিৎ মজুমদার। এবছর আমাদের 84তম বর্ষ। আমরা এবছর আমাদের যারা দর্শনার্থী আছেন তাদেরকে একটি ভাবনা, আমাদের নিজস্ব কিছু ভাবনার কথা শেয়ার করতে চাই। সেটা আপনি একটু আগেই বললেন, ঠিক সেই ভাবনাটাকে নিয়েই এবছরে আমরা কাজ করছি যে গুণ যতই থাকুক না কেন, দোষের পাল্লাটাকেও আমাদের মাপকাঠিতে আনতে হবে। এবং যদি দোষের মাপকাঠি একটা সময় গুণের মাপকাঠিকে ছাড়িয়ে যায়, তার বিনাশ অবশ্যম্ভাবী। আমি কালকে মাঝরাতেও দেখেছি অফুরন্ত জনস্রোত, এবং আশা করি আমাদের কলকাতার এই প্রাণ, এই দুর্গাপুজো এইভাবেই ঠিক বছরের পর বছর ঠিক থাকবে, এইভাবেই চলতে থাকবে।
আজ থেকে 201 বছর আগে এই বঙ্গদেশে জন্ম নিয়েছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি লিখেছিলেন, হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন। আমাদের এই বঙ্গদেশ তা যেমন একদিকে সুজলা সুফলা শস্য শ্যামলা, অন্যদিকে এই বাংলা মাতার কোলে জন্ম নিয়েছেন অজস্র অগণিত কৃতি মানুষ। সাহিত্যে, রাজনীতি, সমাজনীতি, দর্শন, জ্ঞান বিজ্ঞান সব ক্ষেত্রে যারা গোটা দেশকে শুধু নয় গোটা বিশ্বকে আলোকিত করেছেন। এবছর এখানকার অর্থাৎ 95 পল্লী তাদের থিমে উঠে এসেছে এই বঙ্গভাণ্ডারের বিবিধ রতনের যে সম্ভার, সে সম্ভার। তারা কল্পনা করেছেন দুভাবে দেবী দুর্গাকে। এক দেবী দুর্গা যিনি পুরাণের দেবী দুর্গা, আরেক দেবী দুর্গা তার ছেলে মেয়েদেরকে নিয়ে যে একান্নবর্তী সংসার চালান, যিনি আদতে আমাদেরই ঘরের মা বা আমাদেরই ঘরের মেয়ে উমা। এই দুভাবে তারা দেবতাকে, তারা দেবীকে কল্পনা করেছেন। আর এই চমৎকার থিম 95 পল্লী, এবং যেহেতু এক চালচিত্রের মধ্যে দেবী অসুরকে বিনাশ করেন, অর্থাৎ দুষ্টের দমন করেন এবং শিষ্টের পালন করেন, সেখানে অশুভ শক্তি পরাজিত হয়, ঠিক সেভাবেই তাদের প্রত্যাশা যে এই বাংলার বিপুল ঐশ্বর্যের কাছে অশুভ শক্তি বারবার মাথা নোয়াবে। আমরা এখন এসে পৌঁছেছি যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটির পুজোতে। আর এখানে তাদের থিম আদি অনন্তে হর হর গঙ্গে। তারা ফোকাস করেছেন, তারা যে বিষয়ে মনোনিবেশ করেছেন সেটা হচ্ছে গঙ্গা দূষণ রোধ এবং জল সংরক্ষণ। আদি অনন্ত যে কথাটা বললেন আপনি, আদি অনন্ত মানে মহাদেবকেই বোঝায়। এবং মহাদেবের জটায় যেহেতু গঙ্গা প্রবাহিত হয় জটা থেকে, তো সেক্ষেত্রে আমাদের যেটা চেষ্টা বার্তা কীভাবে আমরা গঙ্গাটাকে হাইলাইট করতে পারি, এই দূষণ থেকে মুক্ত করতে পারি এবং গঙ্গা জলের যে মানে সত্যি উপকারিতা সেটাকে জানাতে পারি। জল যদি মানে পরিষ্কার বা বলতে পারেন যে ঠিক জায়গায় মানে বইতে না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রাণী জীবন বলুন বা মানব জীবন বলুন এফেক্টেড হবেই। তাই সেইখান থেকেই বের করার জন্য আমাদের এই মূল ভাবনা ভাবা, এবং আমাদের প্রধান বার্তা হচ্ছে সেভ গঙ্গা, মানে গঙ্গা দূষণ বন্ধ করতে হবে। এবং আপনাদের যে মণ্ডপ নির্বাচন আমরা দেখছি সেটাও বেশ একটা গঙ্গার ঘাটের আদলে, এবং তার সঙ্গে একটা পৌরাণিক একটা ছোঁয়া রয়েছে, যেখানে মহাদেবের জটা থেকে জল বেরিয়ে আসছে, গঙ্গার উৎপত্তি যেখান থেকে পৌরাণিকভাবে আমরা ধরে থাকি। দেবদেবীর পুজোটা করব সেটা রেখে সঙ্গে বার্তাটাও রেখে এই দুটোকে আমরা মিলিয়ে দিতে চাইছি, যে বার্তাটাও থাকুক, দুর্গা পুজোটাও থাকুক এবং সঙ্গে যে সৃষ্টিকর্তাও থাকুক। যে এই মণ্ডপ আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্র্যাপ আয়রন দিয়ে তৈরি, এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য বা কিছু বার্তা রয়েছে? স্ক্র্যাপ আয়রন যেহেতু আবার আপনি রিউজ করতে পারবেন। ইভেন দেখবেন এখানে আমরা কোনো রকম কাপড় বা কোনো রকম এমন কোনো মেটেরিয়াল ইউজ করিনি যেটা কিনা রিসাইকেল হবেন না। সেই জন্যই আমরা এই স্ক্র্যাপ আয়রন করেছি, কারণ এটা রিসাইকেল হবে। এবং কাঠও আছে, শিরিষ কাঠ, সেটাও রিসাইকেল হয়ে হবে। পা চালিয়ে আমরা এসে পৌঁছে গেছি বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে।
তাঁদের এবছরের থিম বাংলার লোকনৃত্য। বাংলার উত্তর থেকে দক্ষিণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য লোক সংস্কৃতি, যা বাঙালির মূলধারা সংস্কৃতির মতনই উজ্জ্বল এবং সারা বিশ্বে তা সমাদৃত। সে বাংলার বিভিন্ন রকম লোক সংস্কৃতি, যে লোকনৃত্য, সে গৌড়ীয় নৃত্য, রাভা নৃত্য, মারুনি নৃত্য, রাইবেশে, ছৌ, সাঁওতালি নৃত্য, সমস্ত কিছু এখানে একত্রে সমাবেশ ঘটেছে। আমরা আমাদের সাথে পেয়েছি বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি ডক্টর সুজাতা গুপ্তকে, এবং একই সাথে তিনি এই যে কনসেপ্ট, যে থিম আপনারা দেখতে পাচ্ছেন, তাঁরও কিন্তু যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু সুজাতাদির করা। আমরা জানতে চাইব কিভাবে এই ভাবনাটা মাথায় এলো। বাংলা লোকনৃত্য প্রায় হারিয়ে গেছে, মানে মানুষ হয়তো কিছুটা ছৌয়ের সঙ্গে পরিচিত, কিছুটা পরিচিত আদিবাসী নৃত্যের সঙ্গে, কিন্তু বাকি যে উত্তরবঙ্গের রাভা মারুনি আছে, আমাদের নদিয়া জেলার গৌড়ীয় নৃত্য, দক্ষিণবঙ্গের আমাদের পুতুল নাচ আছে, এইগুলো মানুষ কিন্তু সেইভাবে পরিচিত নয়। একটা বড় রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে মা পূজিত হচ্ছেন। এবার ঠাকুর দালানে এই রকম অনুষ্ঠানগুলো তখনও হতো, মানে মানুষের আনন্দের যেটা বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে নাচের মাধ্যমে আসে, সেটাই তরঙ্গ। তাই বলছি ঐতিহ্যের বঙ্গে, মানে বাংলায় লোক তরঙ্গে। মণ্ডপে মণ্ডপে আমরা যখন ঘুরছি, আমাদের সঙ্গে অনেক আমাদের বন্ধুদের দেখা হচ্ছে। এমনই একজন শ্রেয়সী, আমরা জানবো যে কেমন লাগছে তার এবছরের পুজো। সব মোটামুটি ঠিকই লাগছে। এটা বাংলা বঙ্গীয় নৃত্য, মানে কালচারটাকে তুলে ধরা হয়েছে। তো যে কোনো বাংলা বিষয়ে যে কোনো কিছু নিয়ে করলে ভেতর থেকে একটা বাঙালি হিসেবে একটা ভালো লাগা কাজ করে। আমরা এখন এসে পৌঁছেছি বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটির মণ্ডপে। তাঁদের চিন্তাধারায় তাঁদের থিম এবছর কাল রক্ষণ। তাঁদের চিন্তাধারার মধ্যে উঠে এসেছে মৃত্তিকা সংরক্ষণ, নদী সংরক্ষণ, হ্রদ সংরক্ষণ, এমনকি জীবাশ্ম সংরক্ষণের কথাও তারা বলছেন। এবছরে আমরা যেটার নাম রেখেছি তার নাম হলো কাল রক্ষণ। এটাকে আমরা টাইম প্রিজার্ভেশনও বলে থাকতে পারি। তো টাইম প্রিজার্ভেশন ওইভাবে তো সময়কে আমরা প্রিজার্ভ করতে পারি না, যে কোনো একটা সময়কে আমরা ধরতে পারি তার জায়গায় 1000 বছরও আগে থেকে বা 500 বছর আগে থেকেও ধরতে পারি। এই মুহূর্ত পর্যন্ত এই সময়ে যে নদীর যে পরিবর্তনটা হয়েছে সেই অনুযায়ী আমাদের সভ্যতার কিন্তু পরিবর্তন হয়। তো একটা নতুন সভ্যতা থেকে আরেকটা যখন সভ্যতাতে আসে, তো পুরনো সভ্যতাটি আমাদের পরিত্যক্ত থেকে যায় আর কি।
তো ওখানে একটা সভ্যতা গড়ে উঠলে শিল্প, কলা, ভাস্কর্য, ওদের স্ট্রাকচার, চাষাবাদ সবই তার সাথে জড়িত থাকে। আমার এখানে মূল উদ্দেশ্য এটাই যে এই পুরনো বিষয়টিকে কিভাবে আবার নতুনের মধ্যে ফিরিয়ে আনা যায়, যাতে পরিবেশের একটা ভারসাম্য বজায় থাকে। এই চিন্তাধারা নিয়েই এবছর আমার পুজো পরিকল্পনা। পুজোতে যাদের আনন্দ সবচেয়ে বেশি ছোটরা, আর তার পরের ধাপেই যারা আসে, যারা কলেজ পড়ুয়া। এমনই আমাদের সাথে 4 জন কলেজ পড়ুয়া রয়েছে। তো এই 4 জনকে আমরা একসাথে পেয়েছি। আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের এবছর পুজো কীরকম তারা ঘুরছে এবং তাদের কি প্ল্যানিং রয়েছে, আড্ডার প্ল্যানিং বা কীরকম রয়েছে। আমাদের প্রত্যেক বছরই একটা প্ল্যান থাকে, আমরা সবাই মিলে বেরোবো। 5 জনের গ্রুপ থাকে, বাট এই বছর আমরা 4 জন বেরোতে পেরেছি। তো এখন স্টার্ট করলাম সাউথ, তো অনেক এক্সাইটমেন্ট আছে। আর নর্থটা এতদিন ধরে কমপ্লিট করেছি, তো এখন সাউথ এখান থেকে স্টার্ট হচ্ছে। এখন দেখা যাক আর ঠাকুর কেমন লাগে। আড্ডার প্ল্যান বলতে এখন আপাতত ঘুরছি, তারপর একটু খাওয়া দাওয়া। পুজো মানেই তো খাওয়া দাওয়া, পেট পুজো মানে, তো খাওয়া দাওয়ার প্ল্যান আছে। তারপর বাড়িও ফিরতে হবে। আসলে আমরা তো নর্থে থাকি, তো এতদিন নর্থটাই কভার করেছিলাম, এতটা দূরে আসা হয়নি। তো আজকে এসছি, দেখি কতটা কভার করা যায়, যতটা পারি করব। সবচেয়ে ভালো কোনটা লেগেছে এখনো পর্যন্ত? আমার আপাতত শ্রীভূমিটাই খুব ভালো লেগেছে, এবং আমাদের ওখানে অর্জুনপুর আমরা সবাই ক্লাব হয়েছে, ওটাও আমার খুবই পছন্দের হয়েছে। এখন একডালিয়া দেখলাম, এটাও বেশ ভালো লাগছে। বাকি সাউথটা কভার করি, দেখি আরও এখনো দেখা বাকি আছে। তাহলে একটা বিষয় পরিষ্কার যে ঝড়, বৃষ্টি, বাদল যাই হোক, কলকাতার পুজো দেখার স্পিরিট, আড্ডা মারার স্পিরিট কিন্তু অপ্রতিরোধ্য, কি তাই তো? পুজো পরিক্রমায় আমরা এখন এসে পৌঁছেছি 21 বালিগঞ্জ পল্লীতে, যাদের থিম এবছর অচল অনন্ত। আসলে চাকার আবিষ্কার মানব সভ্যতার এক যুগান্তকারী মাইল ফলক। যে কোনো কিছু নিষ্প্রভ, যে কোনো কিছু অচল, তা চাকার ছোঁয়ায় সজীব হয়ে ওঠে বা জীবন্ত হয়ে ওঠে। কিন্তু এই চাকা ক্রমাগত চলতে চলতে এমন অনেক কিছু যা মূলত চাকার উপর নির্ভরশীল, সেগুলো আদতে অচল হয়ে যায়, অচল হয়ে গেছে। যেমন ডাবল ডেকার বাস, যেমন স্টিম ইঞ্জিন, যেমন ঘোড়ার গাড়ি, এমন আরও কত কি, হাতে টানা রিক্সা। আর এই সব কিছু, এই সমস্ত কিছু হারিয়ে যাওয়া উঠে এসেছে এবছর 21 বালিগঞ্জ পল্লীর পুজো মণ্ডপে। হোসেনপুর কিশোর সংঘের পুজো মণ্ডপে। আর এখানে তাদের থিম, তাদের যে বক্তব্য, তার মধ্যে ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য উঠে এসেছে। 43তম বছরের পুজো এবারে আমাদের হোসেনপুর কিশোর সংঘের পুজো। এবারের আমাদের ভাবনাই ছিল ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মানুষের জীবনযাত্রা, পোশাক আশাক, তাদের রিচুয়ালসগুলো মডেলের মাধ্যমে এবং পটচিত্রের মাধ্যমে তুলে ধরা। যে আমাদের বিশাল দেশ ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মানুষের জীবনযাত্রা, বাচ্চারা বড়রা সবাই দেখতে পাচ্ছে তাদের জীবনযাত্রা, বৈচিত্র্য, তাদের আচার অনুষ্ঠানের বৈচিত্র্য, সেটা এখানে দেখবেন বিভিন্ন প্রদেশকে আমরা মেনশন করেছি এবং তার মধ্যে তাদের মডেলগুলোও রাখা আছে। এছাড়া পটচিত্রের মাধ্যমেও শিল্পী তুলে ধরেছেন এই জীবনযাত্রাগুলো বা
বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মধ্যে যে বৈচিত্র্য সেটা তুলে ধরেছে। আলটিমেটলি আমরা এই মায়া দুর্গার সামনে এই সব প্রদেশকে তুলে ধরলেও আমাদের বক্তব্য এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের ভারতবর্ষের প্রধান বৈশিষ্ট্য, এটা আমরা এখানে তুলে ধরতে চেয়েছি। আমরা এখন এসে পৌঁছেছি রিজেন্ট পার্ক শারদ লক্ষ্মী পুজো কমিটির মণ্ডপে। ঘরোয়া মেজাজের এই পুজো এবছর 17 বছর পার করে সাবালকত্ব অর্জন করল। পুজোকে ঘিরে উদ্যোক্তা ও পাড়ার বাসিন্দাদের আগ্রহ চোখে পড়ার মতো। এই মুহূর্তে আমরা বেহালা নবীন সংঘের পুজো মণ্ডপে দাঁড়িয়ে আছি। এটি বেহালা বনমালী নস্কর রোডে অবস্থিত। এই পুজো এই অঞ্চলের অতি প্রাচীন সার্বজনীন দুর্গাপুজো। বর্তমানে 55 বছরে পদার্পণ করল এই পুজো। গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি ফেজ 2 এর এবারের থিম ভোর। দেবীপক্ষের একদম শুরুতে মহালয়ার ভোর সব বাঙালির কাছে বছর ভর এক প্রতীক্ষার মুহূর্ত। রেডিও বা টিভিতে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর চণ্ডীপাঠ, পঙ্কজ মল্লিকের সুরে সুপ্রীতি ঘোষ কিংবা দ্বিজেন মুখোপাধ্যায়ের গান সেই ভোরকে আরো বিশেষ করে তোলে সারা বিশ্বের আপামর বাঙালির কাছে। রেডিও বা টিভির সে জনপ্রিয়তাকে তুলে ধরার সাথে সাথে পুজোর ভোরের সুন্দর আবহ তৈরি করেছে এ পুজো। শরতের শিশির ভেজা ভোরের সে মুহূর্তকে চাক্ষুষ করতে আপনাকে আসতেই হবে এই পুজোয়। আমার ভাবনাটা এখানে রয়েছে ভোর। অ্যাকচুয়ালি ভোরটাকে ধরেছি আমি ওই মহালয়ার ভোর হিসাবেই, মানে মহালয়ার ভোরে আজ থেকে এখন তো না অনেকটা আমরা আধুনিক হয়েছি, মানে সোশ্যাল মিডিয়ার জন্য, ইউটিউব ফেসবুকের জন্য, কিন্তু আজ থেকে 20 বছর আগেও এই ভোরটার একটা আলাদা আবেগ ছিল, মানে পুরোটাই বেতার কেন্দ্রিক ছিল। মানে আমরা অ্যান্টেনা নাড়িয়ে যেরকম দূরদর্শনও দেখেছি এবং রেডিও চালিয়ে মহিষাসুরমর্দিনীও শুনেছি, তো সেটাকে নিয়েই পুরো কাজটা। এখানে আসলে আপনি মহিষাসুরমর্দিনীর যতজন শিল্পীরা ছিলেন নেপথ্যে, আমাদের বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছাড়াও তাদের সবাইকে দেখতে পারবেন এবং তাদের নাম জানতে পারবেন। এবং একজন খুব পছন্দের শিল্পী ছিলেন দূরদর্শনে, কলকাতা দূরদর্শনে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়েও আমাদের এই কাজটা রয়েছে, তাকেও আপনি আমাদের এই কাজের মধ্যে দেখতে পারবেন। ভেতরে রেডিও আছে, এখানে টিভির একটা রেপ্লিকা তৈরি করা হয়েছে, পুরনো টিভি কীরকম হতো বা পুরনো রেডিও কীরকম হতো তার ওপর। মহালয়ার ভোরে যেগুলো হয়, তর্পণ বলুন, চক্ষুদান বলুন, সবটাকে নিয়ে একটা নস্টালজিয়া তৈরি করার চেষ্টা করা হয়েছে প্যান্ডেলের মধ্যে। আসলে আশা করি আপনাদের ভালো লাগবে। সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব কমিটির এবারের থিম বিন্দু। সৃষ্টির আদি মুহূর্ত কিরকম ছিল, মানুষ তা খোঁজার চেষ্টা করেছে বিজ্ঞান, ধর্মে ও দর্শনে। আদিম গুহাচিত্র থেকে শুরু করে হিন্দু পুরাণ, সুফি কিংবা পাশ্চাত্য সভ্যতায় নানা প্রতীক ও সূত্রের মাধ্যমে দেওয়া হয়েছে সে ব্যাখ্যা। মা দুর্গা যেন রয়েছেন বিন্দু থেকে তৈরি সেই অনন্ত শক্তির কেন্দ্রে। এই অভিনব ভাবনায় প্রতিফলিত হয়েছে সন্তোষপুর ত্রিকোণ পার্কের এবারের মণ্ডপ সজ্জায়।
আমাদের সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন শ্রীমতী উর্মিলা বানু, যিনি রিসার্চার, এবং এই যে ধারণা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মণ্ডপ আপনারা দেখছেন, যার শিল্পী অসীম পাল, এবং এই যে ভাবনা যার মাথা থেকে, যার মস্তিষ্ক প্রসূত, তিনি আমাদের সাথে রয়েছেন। শ্রীমতী বানু, আমি তার কাছ থেকে জানতে চাইব এই ধারণা তার মাথায় কিভাবে এলো। আমি বাই প্রফেশন আমি যেহেতু রাইটার এবং রিসার্চার, তো সেখানে যখন অসীমদা আমাকে বললো যে ওনার এই বছরের থিম উনি বিন্দু চাইছেন, তো সেই রিসার্চ করতে করতে বিন্দু নিয়ে কত রকমভাবে পার্সপেক্টিভে ভাঙা যায়, তো সেইটাকে আমি মেন ফোকাস করেছিলাম আমার, যে বিন্দুকে শুধু একটা ছোট পয়েন্ট, সিম্পলিফাইড ফর্ম, সেই সিম্পলিফাইড ফর্মের কতগুলো পার্সপেক্টিভ দিলে পাবলিক সেটাকে কানেক্ট করতে পারবে। কারণ দুর্গাপুজো এখন আর পাবলিক আর্ট হয়ে গেছে, পাবলিক আর্ট ইনস্টলেশনের জায়গায় পৌঁছে গেছে, শুধু আর পুজোতে থেমে নেই। তো সেই ভাবনাটা আমার এসছিল, এবং সেখান থেকেই বলতে পারেন যে এই বিন্দু নিয়ে টুকটাক রিসার্চ করতে শুরু করি, এবং তারপরে যেটা উপস্থাপনা করার চেষ্টা করেছি সেটা আপনাদের সামনে। সারাদিনব্যাপী অসংখ্য পুজো মণ্ডপ আমরা ঘুরে বেরিয়েছি, এবং একই সাথে অসংখ্য পুজো আমরা দেখেছি, আমাদের সঙ্গে চোখ রেখেছেন আপনারাও। তবে এখানেই শেষ নয়, দূরদর্শন বাংলার ক্যামেরা আরও বিভিন্ন পুজো মণ্ডপে আপনাদেরকে নিয়ে যাবে আগামী দিনগুলোতে, এবং আমাদের খুব দৃঢ় বিশ্বাস আপনারা চোখ রাখবেন আমাদের চ্যানেলের পর্দায়।